একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেছে। বলছিলাম, ডক্টর ইউনূসের পদত্যাগপত্র, একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র লিখেছেন। প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এমন বিষয়কে কেন্দ্র করেই তিনি লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে 5 আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনেরও বেশি প্রাণ হারিয়েছে মানুষ, এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 1 মাসেরও সময় অধিক আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা জীবনের সবথেকে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগপত্র বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থেই নিয়েছি। বিনীত মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর। এই যে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টার প্যাডে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে, এটি কি আসল নাকি ফেক, সেই আলোচনা চতুর্দিকে চলছে। পদত্যাগপত্রের যে ভাষা, দায় স্বীকার করার যে ভাষা, 5 আগস্টের ঘটনার পরে যত হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে, 2100 জন বলা হয়েছে, সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া এবং এই পরিস্থিতি হত্যাকাণ্ড যেন আরো না ঘটে, সেই জন্যই তিনি পদত্যাগ করছেন। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রটি আদৌ ডক্টর মোহাম্মদ ইউনূসের কিনা, সেই ভাবনাটা যখন হচ্ছে তখন ডক্টর ইউনূস সুইজারল্যান্ড সফরে রয়েছেন। সেখান থেকে শোনা যাচ্ছে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এবং এই পদত্যাগপত্র ভাইরাল হওয়ার ঘটনাকে আর এক উপদেষ্টা আসিফ নজরুল তিনি গুজব বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, আমরা ভালো আছি। উপদেষ্টাদের সম্পর্কেও নানা রকমের কথা চলছে। 2 জন উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহ, তারা দুবাই চলে গেছেন। সার্জিস আলম সমন্বয়ক, তিনি দেশের বাইরে চলে গেছেন। অন্যান্য উপদেষ্টারাও দেশের বাইরে চলে যাওয়ার পথে রয়েছেন এমন আলোচনা কিন্তু গত সারা রাত সব থেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে এইগুলোকে প্রমোট করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ছবি, বিমানের ভেতরের একটি ছবিও বিভিন্ন জায়গায় দেখা গেছে। তারা আদৌ চলে গেছেন কিনা, এই চলে যাওয়াটাকে পালিয়ে যাওয়া বলছেন অনেকে। হাসনাত আবদুল্লাহ এখনো কুমিল্লায় অবস্থান করছেন এমন তথ্য দেয়া হয়েছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল, তিনি তার পোস্টে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চলে গেছেন, মাহফুজ আবদুল্লাহ চলে গেছেন, সার্জিস চলে গেছে, হাসনাত আবদুল্লাহ এখনো কুমিল্লায় রয়েছে, এরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে একাধিক পোস্ট দিয়েছেন। আসিফ নজরুল এই ব্যাপারগুলোকে, এই সমস্ত ব্যাপারগুলোকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু তিনি এটা বলেননি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি এবং মাহফুজ আবদুল্লাহ তারা যদি বিমানে উঠে থাকেন তাহলে কোন রাষ্ট্রীয় কাজে তারা দেশের বাইরে যাচ্ছেন সেই ব্যাপারটা পরিষ্কার করেননি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ফিরে আসেন, এমন আলোচনাও কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গত রাত থেকে যে আজকে রাতেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে। ডক্টর ইউনূস সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, তিনি যেহেতু পদত্যাগ করেছেন, এই সরকার আর থাকছে না, সেনা শাসন আসছে, জরুরি অবস্থা জারি হতে পারে, রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। সব মিলিয়ে আমার মনে হয়েছে যে গত রাতটা একটা গুজবের রাত ছিল। সেই গুজব যেভাবে ছড়ানো হয়েছে
তাতে অনেকেই আমরা সত্য বলে ভেবে নিতে পারি। আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই, তাহলে প্রধান উপদেষ্টার যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে, সেই পদত্যাগপত্রের ভাষা যেগুলো লেখা হয়েছে, 5 আগস্টের পরে হত্যাকাণ্ড, 2100 জনের মৃত্যু, সেগুলো দায় স্বীকার করে নেওয়া, এই কথাগুলো ডক্টর ইউনূস যদি পদত্যাগ করতেন এবং তার পদত্যাগপত্রে নিশ্চিত করে এই কথাটা লেখা থাকার কথা নয়, কারণ এত বড় দায় স্বীকার করে তিনি নিজেকে বিপদের মহাসমুদ্রে ফেলবেন, এতটা বোকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভাবার কোনো কারণ থাকতে পারে কিনা, সেটাও একটা বড় বিষয়। যাই হোক, এখন পর্যন্ত পদত্যাগপত্র ব্যাপারটাকে গুজব বলেই ধরে নেওয়া যেতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত এটা গুজব হয় নাকি সত্য হয়। কিন্তু উপদেষ্টাদের, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানের ছবিটা কবেকার, সেটা কি এখনকার নাকি আগের কোনো ছবি দিয়ে ব্যাপারটাকে এস্টাবলিশড করা হয়েছে, তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন, মাহফুজা আবদুল্লাহ দেশের বাইরে চলে যাচ্ছেন, সেটা অবশ্য সময় সাপেক্ষ এবং তদন্তের ব্যাপার। সব মিলিয়ে দর্শক, আপনার কাছে কি মনে হয় যে এই যে ঘটনাগুলো ঘটলো গত রাত থেকে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত সব থেকে বেশি চর্চিত হচ্ছে, সত্যি সত্যি কি ইউনূস সরকারের পতন হচ্ছে, সেনা শাসন আসছে? দর্শক, খেলা নিশ্চয়ই বেশ ভালোই জমেছে এবং জম্বারই কথা, আমরা এটি অনেক আগে থেকে বলে আসছি, কিন্তু তা প্রকাশ্যে এসেছে, প্রকাশ্যে আসতে শুরু করেছে। বৈষম্য বিরোধীরা, সমন্বয়করা এখন জিয়াবাদও মানতে চান না, তারা মুজিববাদের মতন জিয়াবাদকেও ছুঁড়ে ফেলতে চান। তাদেরকে তো আর কোনো মতবাদে বিশ্বাসী হতে কেউ বলেনি, তাদের নিজস্ব একটা মতবাদ থাকতে পারেই, কিন্তু কি সেই মতবাদ? তারা তো আমাদের 71-এর চেতনাকেও পরিপূর্ণরূপে ধারণ করতে চান না, 71-এর মতবাদকেও তারা স্বীকার করতে চান না, 71-এর উপরে তারা 24-কে স্থান দিতে চান। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তার আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী যে কথাগুলো বলেছেন, সেটি একটু খুব ছোট করে আপনাদেরকে জানিয়ে দিই আগে। তিনি বলছেন বুধবার একটি অনুষ্ঠানে, তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না, দেশে সবার উপরে জনগণ থাকবে, জিয়াবাদ বা মুজিববাদও আর চায় না। তিনি বলছেন যে এদেশে বিভাজনের রাজনীতি চলবে না, দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। বর্তমানে জিওপলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে, একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে। তার মানে কি? তারা সবকিছু বাদ দিয়ে তারা তাদের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছে। আচ্ছা, বুঝলাম যে তারা মুজিববাদে ছুঁড়ে ফেলতে চেয়েছে, মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে চেয়েছে, 5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেই জায়গা থেকে বঙ্গবন্ধুকে তারা নানান ধরনের আখ্যা দিয়ে তারা সেগুলো ছুঁড়ে ফেলতে চেয়েছে, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলছে। কিন্তু এখন জিয়াবাদ, তার মানে কি? যে কথাগুলো এতদিন আমরা বলে আসছি যে -2 ফর্মুলা বাস্তবায়ন চলছে, বাস্তবায়নের প্রক্রিয়া চলছে, সরকারের পৃষ্ঠপোষকতাতে তারা সেই পথেই যাচ্ছে বা সেটাই বাস্তবায়ন করবে যে কোনো মূল্যে। আচ্ছা, তিনি যে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না, দেশে সবার উপরে জনগণ থাকবে, জনগণ তো সবার উপরেই, জনগণের কথাই সবাই বলে, কিন্তু আদর্শিক বিভাজন থাকবে না, এটি কেমন কথা? পৃথিবীর কোন দেশে আদর্শিক বিভাজন নেই? রাজনৈতিক দল করতে গেলে তো অবশ্যই কোনো না কোনো আদর্শকে সামনে রেখে করতে হবে, হয় লেনিনবাদ, মার্ক্সবাদ, মুজিববাদ, জিয়াবাদ, নেহরুবাদ কিংবা গান্ধীবাদ, থাকবে তো কিছু একটা। এটা কোন ধরনের কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না, তাদের রাজনৈতিক বিচক্ষণতা যে কোন লেভেলে এইসব কথাবার্তার মধ্যে থেকেই আমরা বুঝতে পারি। আর তারা প্রমাণ করতে চাইছে যে জনগণ তাদের সঙ্গে, জনগণ যে সবার সঙ্গে বা যার যার সঙ্গে, এটি তো সবাই বলে আসে। এই জনগণ যে তাদের সঙ্গে রয়েছে, তার পরিমাপের ব্যারোমিটারটা কি? খুব অদ্ভুত একটা বিষয়। আবার এদিকে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, ছাত্র সমন্বয়কদের অন্যতম আসিফ মাহমুদ একই দিনে বুধবার তারুণ্যের উৎসব নামে একটি অনুষ্ঠানে ভিকারুন্নেসা নূন স্কুলে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার মধ্যে তিনি বলছেন, ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন, যেভাবে তরুণ প্রজন্ম
গণ অভ্যুত্থানে অবদান রেখেছিল, সংস্কার সফল করতে তাদেরকে সেইভাবে অবদান রাখতে হবে। অর্থাৎ তিনি কি আরো একটি গণ অভ্যুত্থানের কথা বলছেন? তিনি কি আরো একটি গণ আন্দোলনের কথা বলছেন, জুলাই আগস্ট গণ আন্দোলনের মতন? এত সহজ? মানুষ বারবার আপনাদের কথায় প্রাণ দেবে, রক্ত দেবে? মানুষ ঠকেছে তো। যা বলতে চেয়েছিলেন এখন এসে সব নিজেদের মতো করে পাওয়ার চেষ্টা করছেন। সমন্বয়করাই সব, আর কেউ কিছু নয়। সমন্বয়কদের যে দল আসতে যাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেটিই সব। এর বাইরে আর সব মিথ্যে। এর বাইরে আর কেউ কিছু বললে সেটি বিভাজনের আখ্যা দেওয়া হচ্ছে। সংস্কারের নাম করে একটি পক্ষ তারা নিয়েছে সরকারে থাকা অবস্থায়। এটা তো কোনো অবস্থাতেই পারে না। বিএনপি বলেছে যে সংস্কারের পক্ষে যদি কথা বলতে হয় বা যে কোনো পক্ষে যদি কথা বলতে হয়, তাহলে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে আপনারা কথা বলুন। তারা সরকারে থেকে সব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলবে, যে কোনো একটা পক্ষ নিয়ে তারা এটাই করতে হবে, নইলে সব জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় আমরা একের পর এক পাচ্ছি। তারা যে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে, যদি হয়েই থাকেন শেখ হাসিনা ফ্যাসিবাদী, তাদের সাথে কোনো পার্থক্য নেই, ন্যূনতম কোনো পার্থক্য নেই, বরং তার চেয়ে ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি এখন তাদের মাঝে। আর আন্দোলনের কথা বলছিলাম, তারা যে আন্দোলনে ইঙ্গিত দিচ্ছে, এত সহজ না তো। গণ অভ্যুত্থানে বা গণ আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনে হাসিনা বিরোধী, আওয়ামী লীগ সরকার বিরোধী সব রাজনৈতিক দলের একটা ঐক্যতানের মধ্য দিয়ে এই আন্দোলন সফল হয়েছে। এখন ডাক দিয়ে দেখুন তো কজন মানুষ আসে, সমন্বয়কদের পক্ষে কতজন মানুষ রাস্তায় নামে। তার প্রমাণ তো আমরা এরই মধ্যে পেয়েছি তাদের অনেক কর্মসূচিতে। আগে ডাক দিলে 20, 25, 30, 40 হাজার মানুষ জড়ো হয়ে যেত 1 ঘন্টা নোটিশে। এখন তাদের সমাবেশগুলোতে কজন মানুষ হয় আমরা জানি না। এত সহজ নয়। মানুষ আর এত সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। মানুষ বারবার ঠকেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয় যারা রয়েছেন, কথিত বৈষম্য বিরোধী, আমরা অবশ্যই কথিত শব্দটাই ব্যবহার করতে চাই। এখন বৈষম্য বিরোধিতার নামে নিজেরাই যে বিভিন্ন জায়গায় বৈষম্যের সৃষ্টি করছে প্রকারভাবে, স্পষ্টভাবে, তাতে মানুষ প্রতারণার শিকার হয়েছে। এই জন্য আর এত সহজে ডাক দিলে মানুষকে পাওয়া যাচ্ছে না, মানুষ যাবেও না, আন্দোলন এত সহজে গড়ে উঠবে না। যা মনে করছেন তা একেবারেই ভুল। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার উদ্দেশ্যে একটি কথা বলে দিয়েছেন, নির্বাচন নিয়ে যত বেশি টালবাহানা হবে, মানুষের রোষানলে পড়তে হতে পারে বৈষম্য বিরোধীদের কিংবা সরকারে যারা রয়েছেন তাদেরকে। এই যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি আরো একটি কথা বলেছেন যে বর্তমানে জিওপলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে। খুব স্বাভাবিক। এই ধরনের খেলা যত চলবে তত ষড়যন্ত্রকারীরা, দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা আরো বেশি করে খেলার সুযোগ পাবে। এটা তো খুব সহজ কথা। এটা বুঝতে গেলে আর রকেট সায়েন্স বোঝার প্রয়োজন নেই। এবং সেই অস্থিতিশীলতা, অতি বিপ্লবের নামে এদেশে সৃষ্টি করছে বৈষম্য বিরোধীরা, এটিও বিএনপির পক্ষ থেকে স্পষ্ট হয়ে বলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগে নিষিদ্ধ চান, বিএনপি কে নিষিদ্ধ হয়তো মুখে বলতে পারছে না, কিন্তু জিয়াবাদ ছুঁড়ে ফেলতে চায়। এসবের মধ্য দিয়ে কোন পথে তারা এগোতে চাইছে এটি আমাদের কাছে একেবারেই স্পষ্ট। আর কোনো রাগঢাক করার কোনো কারণ নেই। কিন্তু এত সহজ নয় সবকিছু। এত সহজ ভাবাটা একেবারেই বোকামি, একেবারে।